রাধে রাধে। তো আজ আমরা দ্বাদশ শ্রেণীর অর্থাৎ তোমাদের জন্য সলিড স্টেট কঠিন অবস্থা যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা থেকে যত আর কি ছক রয়েছে, ইম্পর্টেন্ট ছক রয়েছে, সেগুলো আর কি করবো। আর যেগুলো সম্ভাব্য কোয়েশ্চেন আসে বিগত বছরের পিওয়াইকিউ থেকে, ওই সমস্ত অঙ্কের আর কি রিপ্লিকেট যে অঙ্কগুলো হতে পারে তোমাদের, তা আমরা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথম থেকে একদম প্রথম ছক থেকে আমরা শুরু করব। ঠিক আছে, চলো। দেখো, তোমাদের সামনে উপস্থিত রয়েছে প্রথম যে ছকটা, যেখান থেকে কোশ্চেন আসে এমসিকিউ হিসেবে। তো সেই এমসিকিউ এই পার্টগুলো আর কি হালকা পাতলা তোমাদেরকে দেখে দেখে যেতে হবে। সেই জিনিসগুলোর মধ্যে তোমাদেরকে ইম্পর্টেন্ট সেটা ট্রাইক্লিনিকের কোশ্চেনটা অনেক বছর এসেছে, যেখানে বাহুর দৈর্ঘ্য আর কি মেলে না, এবং কৌণিক যে কোণগুলো হয় তার মানও 90 ডিগ্রি হয় না। যেমন K2Cr2O7, ব্লু ভিট্রিয়ল, কপার সালফেটের এবং বোরিক অ্যাসিডগুলো। ঠিক আছে, তারপর তোমার যদি মনে হয় মনোক্লিনিকটা করতে পারো, কারণ মনোক্লিনিকের জন্য তাদের যে কণিক বাহুর দৈর্ঘ্যগুলো রয়েছে তা সমান হয় না। এখানে আলফা এবং গামার যে মানটা 90 ডিগ্রি হয়, বাট বিটার মানটা 90 ডিগ্রি হয় না। যেমন মনোক্লিনিক সালফার, জিপসাম রয়েছে, ক্যালসিয়াম সালফেট রয়েছে, এই সমস্ত জিনিস। রম্বোহেড্রাল, যেখানে কি এ বি সি এদের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হয়, কিন্তু আলফা বিটা গামার মান, ঠিক আছে, 90 ডিগ্রি হয় না, দেখে নিতে হবে। এখান থেকে তোমাদেরকে দেখে যেতে হবে বস। ঠিক আছে, এখান থেকে তোমাদের দেখে যেতে হবে। ঠিক আছে, নেক্সট পার্টটাতে যদি যাই আমরা, পেজ 2, দেখো এখানে একক কোষের কণা সংখ্যার গণনা তোমাদের চেয়েছে। এখান থেকে তোমাদের কিছু নিউমেরিক্যাল আসবে। ঠিক আছে, কিছু অঙ্ক তোমাদের আসবে, এখান থেকে অঙ্ক টাইপের আসবে। সেই অঙ্কের জন্য তোমাদেরকে কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে যে একক কোষের, দেখো, কৌণিক বিন্দুর সংখ্যা হয় তোমাদের 8টা। কৌণিক বিন্দুর সংখ্যা হয় 8টে, এটা হলো কৌণিক বিন্দু। কি? কৌণিক বিন্দু। এবার কৌণিক বিন্দুর সংখ্যা হলো 8টা। কোনো পরমাণু যদি ধরো কৌণিক বিন্দুতে থাকে, তাহলে তার অবদান কতটা একটা কেলাস গঠন করার জন্য? সেটা হবে 1/8 অংশ। ঠিক আছে, অর্থাৎ কৌণিক বিন্দু কোষ গঠনের জন্য একক কোষে কোনো যদি কৌণিক বিন্দু থাকে, তাহলে তার অবদান কতটা? 1/8 অংশ। ঠিক তেমনি যদি কোনো কোষ, ঠিক আছে, কোনো কণা ধরো প্রান্ত কেন্দ্রে বা পৃষ্ঠ কেন্দ্রে রয়েছে, তাহলে তাদের অবদান কতটা হবে? 1/4 অংশ। এটা নেক্সট, কেউ যদি বাহুতে থাকে, পৃষ্ঠ কেন্দ্রে বাহু বাহু, আচ্ছা আগেরটা হলো প্রান্ত কেন্দ্র, অর্থাৎ এখানে এটা কথাটা হলো বাহুর কথা বলেছে। ঠিক আছে, বাহুর কথা বলেছে। আর এটা হলো তোমার পৃষ্ঠ কেন্দ্রের কথা বলেছে। পৃষ্ঠ কেন্দ্র, এটা সেই পৃষ্ঠ কেন্দ্র, বাহু বা কিনারাও বলতে পারে, কিনারা। ঠিক আছে, তো মোটামুটি আমরা কি জানতে, আমাদের এই জিনিসগুলো জানতে হবে, তাহলে আশা করি অঙ্কগুলো করতে পারবো আমরা। আর নিচেরটা হলো দেহ কেন্দ্র। নিচেরটা কি? দেহ কেন্দ্র। দেহ কেন্দ্র অবদান হলো 1। দেহ কেন্দ্র অবদান কত? 1। ঠিক আছে, জিনিসটাকে যদি আরো ভালো করে বুঝতে চাই, এই জিনিসটা লিখে নিতে পারো যে কৌণিক বিন্দুতে অবদান, শেষ একদম শর্টকাটে যদি বলি, কৌণিক টোটকা নাম্বার 1, টোটকা নাম্বার 1, কৌণিক বিন্দু। কৌণিক বিন্দুতে অবদান কত? কৌণিক বিন্দুতে অবদান, কৌণিক বিন্দুতে অবদান, কৌণিক বিন্দুতে অবদান হলো 1/8। আচ্ছা, কৌণিক বিন্দুর সংখ্যা কত? নাম্বার কয়টা? কৌণিক বিন্দুর নাম্বার কয়টা? কৌণিক বিন্দুর সংখ্যা হলো 8টি। ঠিক আছে, নেক্সট 2 নাম্বার যদি বলা হয়, পৃষ্ঠ কেন্দ্র বা পৃষ্ঠ বাহুতে, পৃষ্ঠ কেন্দ্রে, পৃষ্ঠ কেন্দ্রতে অবদান, দেখো পৃষ্ঠ কেন্দ্রে অবদান হচ্ছে 1/2। আর পৃষ্ঠ কেন্দ্র কয়টা? নাম্বার কয়টা? পৃষ্ঠ কেন্দ্র তোমার হলো একটা কিউবের 6টা হয়। ঠিক আছে, ওকে। তারপর নেক্সট, কিনারায় অবদান, কিনারা, কিনারাতে অবদান কত? সেটা হবে 1/4। এবং 4 নাম্বার কি বলতো? দেহ কেন্দ্রে, কিসে? দেহ কেন্দ্রে অবদান শুধু 1। এটা মনে রাখলে তোমাদের অঙ্কগুলো হয়ে যাবে। তো এর উপর যে অঙ্কগুলো হয়, চলো দেখা যাক কি কি অঙ্ক হয়, সেটা করি। দেখো, প্রথম অঙ্ক, এই টাইপের অঙ্ক তোমাদের আসতে পারে, এই ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে। ঠিক আছে, সেই কোশ্চেনটা কি? দেখো 1 নম্বর কোশ্চেন কি বলেছে?
কোশ্চেন বলেছে একটি কেলাসাকার যৌগ এ আর বি পরমাণু দ্বারা গঠিত। এ পরমাণু দ্বারা গঠিত হলো কৌণিক বিন্দু, আর পৃষ্ঠতলে রয়েছে হলো বি পরমাণু। বাট একটা বি পরমাণু চলে গেছে, তো কোনো অসুবিধা নেই। এ পরমাণুর সংখ্যা কয়টা, এ পরমাণুর সংখ্যা কয়টা, এ পরমাণুর সংখ্যা কত, এটা বের করতে হবে, তাই তো। এই পরমাণুর সংখ্যা, এবার এই পরমাণু কোথায় রয়েছে, কৌণিক বিন্দু, কৌণিক বিন্দুতে অবদান কয়টা, 1/8। কৌণিক বিন্দু কয়টা, 8টে, তাহলে হয়ে গেল 1। বি পরমাণু কয়টা, দেখো বি পরমাণু হচ্ছে পৃষ্ঠকেন্দ্র, পৃষ্ঠকেন্দ্রে যদি থাকে তো সেক্ষেত্রে অবদান কত, একটু আগেই করলাম কত হয় অবদান, 1/2। এবার কতটা হলো, পৃষ্ঠতল কটা ছিল, 6টা, একটা তো চলে গেল, দেখো একটা পরমাণু পৃষ্ঠকেন্দ্র থেকে নিরুদ্দিষ্ট হয়ে মানে চলে গেছে, তাহলে 6টার জায়গায় হয়ে যাবে 5টে, তাহলে 5/2। এবার a is to যদি b করি সেক্ষেত্রে কি হবে, a এর মান তো 1, b এর মান 5/2। এবার 2টা যদি আমি এদিকে নিয়ে যাই তো সেক্ষেত্রে আমাদের সম্ভাব্য যে সংকেতটা হবে সেটা হলো A2B5, হ্যাঁ কি না। চলো নেক্সট প্রশ্ন যদি যাওয়া যাক, একই ধরনের প্রশ্ন বলেছে পৃষ্ঠকেন্দ্রের ঘনকাকার কেলাস দ্বারা গঠিত, কৌণিক বিন্দুতে রয়েছে m, পৃষ্ঠকেন্দ্রে রয়েছে m। আশা করি তোমরা পেরে গিয়েছো m। তাহলে m পরমাণুর সংখ্যা যদি বের করি, m রয়েছে কোথায়, কৌণিক বিন্দুতে, কৌণিক বিন্দু কয়টা, 8টে, অবদান কত 1/8, 1 বেরিয়ে গেল। x পরমাণুর সংখ্যা কত, x পরমাণুর সংখ্যা, x পরমাণু কোথায় রয়েছে, পৃষ্ঠকেন্দ্রে, পৃষ্ঠকেন্দ্রে রয়েছে 6টা, অবদান হলো হাফ, তাহলে 3। তাহলে a is to b করব, a হলো 1, b হলো 3, তাহলে a b 3। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যে যাওয়া যাক 13 নম্বর। আচ্ছা 3 নম্বর প্রশ্ন বলে a আর b পরমাণু দ্বারা গঠিত রয়েছে একটা ঘনকাকার কেলাস b একক কোষের কৌণিক বিন্দুতে। তাহলে b যদি আমি b এর সংখ্যা মানে b পরমাণুর সংখ্যা নির্ণয় করি, b কোথায় রয়েছে, b রয়েছে হলো কৌণিক বিন্দুতে, 1/8 অবদান, কৌণিক বিন্দু হলো 8টা, তাহলে হয়ে গেল 1। আর এ হচ্ছে দেহ কেন্দ্র, দেহ কেন্দ্র হলো কয়টা, 1, তাহলে উত্তর হবে এ বি। চলো নেক্সট পরের ইয়েতে যাই, পরের পার্টটাতে যাই আমরা। 14 দেখো একই জিনিস, এ রয়েছে কৌণিক বিন্দুতে আর বি রয়েছে পৃষ্ঠকেন্দ্রে, আশা করি এটা তোমরা জানো, করে নিতে পারবে। এ পরমাণু পৃষ্ঠকেন্দ্রে একক কোষের কৌণিক বিন্দুতে, তাই না, 8টা কৌণিক বিন্দু, অবদান 1/8, উত্তর 1। পৃষ্ঠকেন্দ্র হলো তোমার 6টা, অবদান হলো 1/2, কত 3, তাহলে উত্তর হবে AB3, AB3, এ দেখো উত্তর এটা, তাই তো। এরপর নেক্সট পেজে যদি যাই আমি, এবার আমরা একটা অন্য অঙ্ক শিখে, বাট ঠিক আছে, তাহলে আমরা আগে প্রথম থেকে যেগুলো অঙ্ক হওয়ার কথা ছিল আমরা করে নিলাম, ঠিক আছে। এরপরে এই ছকটা তোমাদেরকে মনে রাখতে লাগবে, সেই ছকটা হলো কি, দেখো ছকটা কি, এই যে যে কিউবিক সিস্টেম রয়েছে আমাদের, 3 ধরনের কিউবিক সিস্টেম, সাধারণ কিউবিক, দেহকেন্দ্রিক রয়েছে, পৃষ্ঠকেন্দ্রিক রয়েছে, ঠিক আছে, দেহকেন্দ্রিক রয়েছে, পৃষ্ঠকেন্দ্রিক রয়েছে। এবার সাধারণ কিউবিক মানে কি, সাধারণ কিউবিক মানে বুঝতে হবে গঠনকারী কণা শুধুমাত্র কোথায় রয়েছে, প্রান্ত বিন্দুতে, প্রান্ত বিন্দু মতলব কৌণিক বিন্দু, প্রান্ত বিন্দু মতলব কৌণিক বিন্দুতে রয়েছে, কিসে রয়েছে, কৌণিক বিন্দুতে রয়েছে, কোথায় রয়েছে, কৌণিক বিন্দুতে রয়েছে, কোথায় রয়েছে, কৌণিক বিন্দুতে রয়েছে, কোথায় রয়েছে, কৌণিক বিন্দুতে রয়েছে, ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এই কৌণিক বিন্দুতে থাকার কারণেই তাদেরকে সাধারণ কিউবিক বলা হয়। তাহলে একক কোষের মোট কণার সংখ্যা কয়টা হলো, 1টি। বাট যখন দেহকেন্দ্রিক বলবো কৌণিক বিন্দু তো থাকবেই, কৌণিক বিন্দুতে থাকবে, তাছাড়া থাকবে একটা তোমার দেহ কেন্দ্রেও থাকবে, তাহলে এখানে 1 এখানে 1, তো হয়ে গেল তোমাদের 2। পৃষ্ঠকেন্দ্রে থাকবে মানে পৃষ্ঠ তোমার হলো 6টা, অবদান হলো 1/2, একটু আগে অঙ্ক করলে তাহলে 3টে কণা আর এখান থেকে 1টে, তাহলে হয়ে গেল 4টে কণা। তাহলে অর্থাৎ আমাকে বুঝতে হবে যে পৃষ্ঠকেন্দ্রতে 4টে কণা সংখ্যা, অর্থাৎ যদি এখানে কণার সংখ্যা বের করতে চাইলে জেড দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে, জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যদি তোমাদেরকে বলা হয় সিম্পলদের জন্য, সিম্পল কিউবিক সিস্টেমের জন্য, সিম্পল কিউবিক সিস্টেম, সিম্পল কিউবিক সিস্টেমের জন্য এসিএস এর জন্য জেড এর মান কত হয়, 1। আর দেহকেন্দ্রিকের জন্য বডি সেন্টার্ড কিউবিক সিস্টেম বিসিএস এর জন্য কি হয়, জেড কত হয়, 2। এবং পৃষ্ঠকেন্দ্রিক ফেস সেন্টার্ড কিউবিক সিস্টেমের জন্য কত হয়, এফসিএস এর জন্য কি হয়, জেড কত হয়, 4। এটা মনে রাখতে লাগবে বস, গুরুত্বপূর্ণ ছক এগুলো, এখান থেকে কিছু কোটি কয়েক প্রশ্ন বেরিয়ে যেতে পারে। তারপর একটু আগে জানা তোমার কণার সংখ্যা কত, একক কোষে কণার সংখ্যা 1টা, দেহকেন্দ্রিকের জন্য 2টো হয়, পৃষ্ঠকেন্দ্রিকের জন্য 4টে হয়। আচ্ছা তারপর এখানে কণার ব্যাসার্ধ এবং বাহুর দৈর্ঘ্যের মধ্যে কিছু সম্পর্ক চেয়েছে, ঠিক আছে, এটা তোমরা নিজে করতে পারো। দেখো টোটকা হিসেবে তোমাদেরকে এটা মনে রাখলেই আশা করি হয়ে যাবে।
টোটকা হিসেবে তুমি যদি এটা মনে রাখো তাহলে এটা এটা ইয়াদ রাখতে তোমাদের খুব সুযোগ সুবিধা হয়। 4R 4R প্রথমটা হলো তোমার সরল, তারপরটা দেহ, আর তারপরটা হলো কি পৃষ্ঠ। তাহলে এখান থেকে 4R ইজ ইকুয়াল টু 2A করে দিবা। 4R ইজ ইকুয়াল টু কি করে দিবা 2A। 4R ইজ ইকুয়াল টু √3A। 4R ইজ ইকুয়াল টু √2A। আশা করি এখান থেকেই তোমাদের এই ইকুয়েশনটা বেরিয়ে যাবে। তারপর এদের প্যাকিং দক্ষতা আশেপাশ, এদের প্যাকিং দক্ষতা নির্ণয় করতেও দিতে পারে, এদের প্যাকিং দক্ষতা নির্ণয় করতেও দিতে পারে, 90% চান্স আছে নির্ণয় করে দিতে পারে। ঠিক আছে, দেখে যাও। হ্যাঁ, এবার কিভাবে মনে রাখবে কত, দেখো 0.5, 0.6, দেন 0.7, 5, 6, 7, এই দেখো আছে 0.52, 0.68, 0.74। আর এটা কত কিভাবে আসলো, এগুলো হলো 100 মাইনাস তোমার যতটা আর কি প্যাকিং দক্ষতা রয়েছে পার্সেন্টেজে, তা বিয়োগ করলে তোমার ফাঁকা স্থান পড়ে ভয়েড গুলো পেয়ে যাবে। 5 নাম্বার, দেখো এরপর যে ভয়েড গুলো হয় না, ভয়েড গুলো চতুস্তলকীয় হয় আর ভয়েড গুলো তোমার অষ্টতলকীয় হয়। এবার অষ্টতলের ফাঁকের সংখ্যা কত হয় n, আর চতুস্তলের ফাঁকের সংখ্যা হয় 2n। ঠিক আছে, চতুস্তলকীয় ভয়েড দের নাম্বার কত হয়, চতুস্তলকীয় ভয়েডের নাম্বার হয় 2n। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। চতুস্তলকীয় ভয়েডের নাম্বার হয় 2n এবং অষ্টতলকীয় ভয়েডের নাম্বার হয় n। তো এর উপর কিছু অঙ্ক করে নি, এর উপর যদি কিছু অঙ্ক থাকে, দেখো এই যে পেয়ে গেছে। দেখো তোমাদের যে ক্লাসে গঠন করতে হোক আমার তাতে এখানে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তোমাদেরও কোনো একটা অসুবিধার একটা ব্যাপার আসবে না। মেন কথা তোমাদেরকে এখানে মানে মানতে হবে যে অষ্টতলীয় ফাঁক মানে ভয়ে ডেকে আছে এবং চতুস্তলকে ভয়ে ডেকে আছে। দেখো তোমাকে যদি দেখা যাচ্ছে যে অষ্টতলীয় যে ফাঁকা জায়গা আছে সেখানে এ পরমাণু আর চতুস্তলীয় ফাঁকা পরমাণুতে অক্সিজেন পরমাণু আছে, মিশ্র অক্সাইড চেয়েছে। কিসের চেয়েছে, মিশ্র অক্সাইড। তার মানে তোমার এখানে বি এর কথা তো বলেই নি, তাহলে আমি একটু বলে ধরে নিই যে বি এর মানে বি কণার সংখ্যা, মানে বি তো আছে বি পরমাণু, তো বি পরমাণুর সংখ্যা আমি এখানে একটু ধরে নিই, বি পরমাণুর সংখ্যা আমি ধরে নিই এখানে এন। কি ধরে নিব, এন। তাহলে এবার আমরা জানি অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা কত হয়, অষ্টতলকীয় যে ফাঁকা স্থান রয়েছে সংখ্যা কত আমরা জানি, অষ্টতলীয় ফাঁকা জায়গার সংখ্যা কত কত হয় বলো, এন হয়। আর চতুস্তলকের জন্য কি হয়, চতুস্তলকীয়, চতুস্তলকে যে ভয়েড এর সংখ্যা কত হয় 2n, তাই তো, এটা আমরা জানি। এরপর যদি সংখ্যা নির্ণয় করতে হয় কার পরমাণু, এ পরমাণু, তাহলে এ পরমাণুর সংখ্যা কত, এ পরমাণুর সংখ্যা, এ পরমাণুর সংখ্যা কত, এ পরমাণুর সংখ্যা তোমাদেরকে কিভাবে নির্ণয় করতে হবে, দেখো এ পরমাণুর সংখ্যা রয়েছে অষ্টতলীয় ফাঁকা জায়গায় রয়েছে এ পরমাণু, তাহলে এ পরমাণুর সংখ্যা হবে কত, অষ্টতলীয় ফাঁকের সংখ্যা কত, তাহলে বলো বলো বলো, অর্ধেক সংখ্যক বলেছে, কত, অর্ধেক সংখ্যক। তাহলে হাফ ইন্টু অষ্টতলীয় ফাঁকের সংখ্যা হলো তোমার এন, তাহলে হয়ে যাবে n/2, সোজা হিসাব। এবার সমস্ত চতুস্তলীয় ফাঁক অক্সিজেন পরমাণু দ্বারা, তাহলে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হবে চতুস্তলীয় ফাঁক, অর্থাৎ 2n, খতম, হ্যাঁ কি না। এরপর আমরা কি করব, এদের অনুপাত বের করবো, A:B:O। কেন বললাম, যেহেতু এইভাবে সাজানো রয়েছে, তো প্রথমে এই নিব। তো এই পরমাণুর সংখ্যা আমরা কিভাবে বের করলাম, n/2 বি পরমাণুর সংখ্যা কিভাবে বের করলাম, n, এবং অক্সিজেনেরটা দাঁড়ালো 2n। প্রত্যেকটা থেকে 2n আমি কেটে দিলাম, যার কারণে আমাদের সামনে দাঁড়ালো 1:2, 1 এবং 2। এবার উভয় পক্ষকে যদি আমি 2 দিয়ে গুণ করি, উভয় পক্ষকে ধরো আমি 2 দিয়ে গুণ করলাম, সবগুলোকে আমরা 2 দিয়ে গুণ করলাম, তাহলে কি হবে, 1 আসবে, 2 আসবে এবং 4 আসবে। সেক্ষেত্রে আমাদের সূত্র হলো AB2O4, AB2O4, AB2O4 আছে, এই দেখো AB2O4। নেক্সট আমাদের একদম সেই ছকের জায়গায় আমরা চলে যাব, ছকটাতে, হ্যাঁ আমরা এখানে আসছিলাম। এরপর এই পার্টটা তোমরা দেখে যেতে পারো যে চতুস্তলীয় ফাঁকের ক্ষেত্রে মানে
ফাঁকা স্থান এবং গোলকের ব্যাসার্ধের যে অনুপাত হয় 0.225 হয়। আর তারপর অষ্টতলকীয় ফাঁকের ক্ষেত্রে যে ব্যাসার্ধের যে মানে ফাঁকা স্থান রয়েছে তাদের ব্যাসার্ধ এবং গোলকের ব্যাসার্ধের মধ্যবর্তীর যে অনুপাতটা হয় 0.414 হয়। তারপর 8 নম্বর পেজে এই পার্টটাও দেখে যেতে পারো। সেক্ষেত্রে কি মনে রাখতে লাগবে, এখানে বলে কোঅর্ডিনেশন সংখ্যা, সবরঙ্গ সংখ্যা। কোঅর্ডিনেশন সংখ্যা বলে দেবে, বের করতে হবে, বলে দেবে ব্যাসার্ধের অনুপাত। মোটামুটি প্রায় এই দুটো বক্স, এই তিনটেই বক্সই ইম্পর্টেন্ট। তার মধ্যেও যদি ইম্পর্টেন্ট হয়, এটা ইম্পর্টেন্ট এবং এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। বলে দিবে ইহাদের ব্যাসার্ধ বলে দিবে এবং তারপর বলে দিবে এদের চতুস্তলকীয় না অষ্টতলকীয় এবং এদের সবরঙ্গ সংখ্যা কি। এইভাবে একটা কোয়েশ্চেন তৈরি হতে সম্ভাবনা রয়েছে, চান্স রয়েছে বস, ঠিক আছে। এটা দেখে নিবে। নেক্সট পার্টটাতে চলে যাবো 9 নম্বরে। তারপরে এই দেখো ফ্লুরাইড, হয়তো নতুন টাইপের একটা কোশ্চেন দিতে পারে যে ফ্লুরাইটের জন্য ক্যালসিয়াম 2+ আয়ন কি ধরনের কেলাস গঠন করে। এরা হলো ফেস সেন্টার যে কিউবিক ল্যাটিস হয় একটু আগে পড়লাম, তারা গঠন করে, যেখানে ক্যালসিয়ামের সংখ্যা হলো তোমার 8 এবং ফ্লুরিনের সবরঙ্গ সংখ্যা হলো 4, ঠিক আছে। চলো নেক্সট পার্টটাতে চলে 10 নম্বর পেজে যাই। 10 নম্বর পেজে তোমাদের সবার আমাদের আর কি ফেভারিট স্কটকি এবং ফ্রেঙ্কেল ত্রুটি। স্কটকি এবং ফ্রেঙ্কেল ত্রুটিতে তোমরা জানো স্কটকি ত্রুটি কি হয়, যখন কেলাস থেকে কিছু পরিমাণ ক্যাটায়ন এবং অ্যানায়ন কি হয়ে যায়, বেরিয়ে যায়, তখন হয় স্কটকি ত্রুটি। আর ফ্রেঙ্কেল ত্রুটি কি হয়, ল্যাটিস থেকে যখন আর কি আয়নগুলো অপসারিত হয় এবং অন্তঃস্থানিক যে জায়গা রয়েছে, অর্থাৎ যে ভয়েড জায়গা রয়েছে, সেই ভয়েড জায়গাগুলোর মধ্যে সেই ভয়েড জায়গার মধ্যে যদি যুক্ত হয়, তাহলে আমি ফ্রেঙ্কেল ত্রুটি বলবো। এক্ষেত্রে কি হয় মনে রাখতে হবে, এখানে কেলাসের ঘনত্ব হ্রাস পায়। এখানে কেলাসের ঘনত্ব হ্রাস পায় না, কারণ ওরা তো কেলাস থেকে বেরিয়ে যাচ্ছে না, ওরা অন্তঃস্থানিক জায়গাতেই বসে রয়েছে, ঠিক আছে। নেক্সট পার্ট, এরা হলো এই কেলাসের ডাইইলেকট্রিক ধ্রুবকের উপর নির্ভর করে না, এরা হলো কেলাসের ডাইইলেকট্রিক ইফেক্টের উপর নির্ভর করে। এখান থেকে আরেকটা কোশ্চেন, যে এই যে এজিবিআর স্কটকি এবং ফ্রেঙ্কেল ত্রুটি দুটোই উভয় আর কি প্রদর্শন করে। এজিবিআর স্কটকি এবং ফ্রেঙ্কেল দুটোই ত্রুটি প্রদর্শন করে। নেক্সট, এগুলো তো আমরা করলাম, ঠিক আছে। এরপর আমরা এই যে ধরনের যে অঙ্কগুলো যেগুলো আসে তোমাদের একদম ওটাই, তো এটা করার জন্য তোমাদেরকে জানতে হবে এই সূত্র, রো ইজ ইকুয়াল টু জেড এম ডিভাইডেড বাই এন এ কিউব, যেখানে জেড হলো তোমার একক কোষের সংখ্যা, এম হলো আণবিক ভর বা পারমাণবিক ভর, আর এন হলো অ্যাভোগাড্রোর সংখ্যা, এ হলো বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। এখান থেকে আমাদেরকে আর কি কোনো কেলাসের বা কোনো ধাতুর আমরা ঘনত্ব নির্ণয় করতে পারবো, ঠিক আছে, এই সূত্রের মাধ্যমে। দেখো এখানে এই সূত্রের সাহায্যে করতে বলেছে, এগুলোই আসবে তোমাদের। এটা এইচএস 2019-এও এসেছে, এসেছে, ঠিক আছে। চলো নেক্সট, তাহলে করা যায়, তাই কি না, করতেই পারি। চলো কি করব প্রথমে, দেখো যেগুলো দরকার আমরা সেগুলো আর কি লিখে নিচ্ছি। তো জেড আমরা পেয়ে যাব, যেহেতু দেহকেন্দ্রিক, তো দেহকেন্দ্রিকের জন্য জেড কত হয় বলো, 2 হয়। তারপর এম, পারমাণবিক ভর কত রয়েছে, দেখো 52 দিয়ে দিছে, 52 কত কি হতে হয়, গ্রাম পার মোল, ঠিক আছে। এবার এন আমরা জানি 6.022 ইন্টু 10⁻23 হয়, ভালো কথা। এরপর এ মানে বাহুর দৈর্ঘ্য, এটা কি বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে, তো বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবো কিভাবে, দেখো দিয়ে দিয়েছে ব্যাসার্ধ, তাহলে একটু আগে আমরা জানলাম যে এই সূত্রটা আমি প্রয়োগ করেছিলাম যে √2 এ, এই সূত্রের মাধ্যমে আমরা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তো এ কিভাবে বের করবো, 4 × r ডিভাইডেড বাই √2। তো এখানে আর এর মান তো তোমাকে দিয়ে দিয়েছে, আর এর মান যদি আমি পুট করি, ঠিক আছে, আর এর মান যদি আমি পুট করি, তাহলে সেক্ষেত্রে কি আসবে, আর এর মান যদি আমি পুট করি 124 × 3 পিকোমিটার রয়েছে না বস। এবার এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে ধ্যান রাখতে হবে, যে পিকোমিটার জিনিসগুলো কি, 1 পিকোমিটার কি হয়, পিকোমিটার। এবার তোমাদেরকে কি করতে হবে, পিকোমিটার 1 × 10⁻12 কি হয়, মিটার হয়, ঠিক আছে। কিভাবে মনে রাখবে, দেখো তোমাদেরকে এখন করতে হবে পাস, তোমরা আছো 12-এ, তো সেক্ষেত্রে এইভাবে মনে রাখতে পারো। আরেকটা আছে ন্যানোমিটার, এন থেকে আসবে 9, তো সেক্ষেত্রে তুমি মনে রাখতে হলে 10⁻9 মিটার। আর অ্যাংস্ট্রম রয়েছে 1 অ্যাংস্ট্রম, এতে 8, তো 10⁻8 সেন্টিমিটার, ঠিক আছে।
এটা মনে রাখতে হবে। বাট আমাদের এখানে পিকোমিটার চেয়েছে, তো পিকোমিটার যদি আমি বসাই তো 10 টু দি পাওয়ার মাইনাস কত হবে, যেহেতু এখানে সব সেমিতে রয়েছে আর মিটারে রয়েছে, তো আরেকটা আছে 10 টু দি পাওয়ার মাইনাস 10 সেন্টিমিটার। তাহলে আমরা মিটারে বসাতে পারবো না, আমাকে বসাতে হবে সেমিতে। তো 10 টু দি মাইনাস 10 নিয়ে নিব, আর নিচে রেখে দেবো আমরা √2। তো এর যদি মান বের করি তো এর মান কত আসবে ক্যালকুলেট করার পর যদি আসবে হলো তোমাদের কত আসবে দেখে নিই আমি একটু। হ্যাঁ, 2.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার। তোমরা করে নিও, হ্যাঁ ঠিক আছে, এরকম জন্য করা মানে ক্যালকুলেটর তো তোমাদের আছে, ঠিক আছে। এরপর আমাদের কি করতে হবে, এই গোটা যে মানগুলো রয়েছে আমাদের এর মান বের হলো, জেড এম এন এবং এর মানও বের হলো। এই গোটা পার্টটা আমাকে এই রো পার্টটাতে আমাকে বসিয়ে দিতে হবে, তারপর যেটা আসবে সেটাই উত্তর আমাদের, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। 15 নম্বর কোশ্চেন দেখো, একটি ধাতু এফসিসি কেলাস গঠন করেছে, একক কোষের কিনারার দৈর্ঘ্য 404 পিএম, ঠিক আছে, এবং ঘনত্ব তোমার দিয়েছে গ্রাম পার সেমি কিউ, এখানে সেমি কিউ, তার মানে কিনারার দৈর্ঘ্য চেয়েছে এ দিয়েছে 404 পিএম, পিকোমিটার দিয়েছে। তো আমাকে নিয়ে নিতে হবে এখানে 404 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কি নিতে হবে 12 নিলে মিটার, আর 404 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 নিলে হয়ে যাবে সেন্টিমিটার। যেহেতু এখানে সেন্টিমিটার আছে তোমাকে সেন্টিমিটারই নিতে হবে। এবার আণবিক ভর বের করতে বলেছে, কি বের করতে বলেছে, আণবিক ভর বের করতে বলেছে, ঠিক আছে। কই বাদ নেই, আণবিক ভর বের করে দেবো। তাহলে তার জন্য আমাদেরকে কি কি দরকার সেটা তো আমরা নিই, আমরা বের করে নিলাম, ঠিক আছে। এরপর আমাদের কি জানতে লাগবে, জেড জানতে লাগবে। যেহেতু এফসিসি ক্লাস, তো জেড হবে 4, হয়ে গেল। তো আমরা জানি রো সমান সমান জেড এম ডিভাইডেড বাই এন এ কিউ, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। তো এখান থেকে আমাদেরকে বের করতে হবে এমটা, ঠিক আছে। আমাদের ঘনত্ব দিয়ে দিয়েছে, তো এম বের করতে গেলে রো ইন্টু এন ইন্টু এ কিউ ডিভাইডেড বাই কত হলো জেড। তো ঘনত্ব কত 2.72, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 অ্যাভোগাড্রোর সংখ্যা। বাহুর দৈর্ঘ্য আমাদের নিতে হবে 404 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত 10, তার কি কিউব, এ কিউব, হ্যাঁ না, কিউব নিতে হবে। এরপর ডিভাইডেড বাই জেড, অর্থাৎ জেড কত 4, তো 4 দিয়ে ডিভাইড করলে তাহলে আণবিক ভর আমাদের পারমাণবিক ভর কত আসবে বা আণবিক ভর কত আসবে, বলো বলো বলো, এটা করে নিতে পারো, এটা তুমি ক্যালকুলেট করে নিতে পারো, ক্যালকুলেট করে নিও তোমরা। আশা তো করে তো দিলাম না, কোনো অসুবিধা নেই, এটা নিট ইউজিতে এসেছে 2013-তে এসেছে। চলো নেক্সট, লিথিয়াম হলো বিসি গঠন করে, অর্থাৎ বডি, অর্থাৎ দেহকেন্দ্রিক, তাই তো, দেহকেন্দ্রিক কেলাস গঠন করে। তো সেক্ষেত্রে আমরা জেড তো আমি জেনে গেছি, জেড হলো তোমার 2, যেহেতু বিসিসি কেলাস, যেহেতু বিসিসি কেলাস, তাই তো। এরপর কি করতে বলেছে, ঘনত্ব দিয়েছে, পারমাণবিক ভর দিয়েছে, লিথিয়ামকে একটি একক কোষের বাহুর দৈর্ঘ্য নিয়ে নেবো, তখন এ বের করতে বলেছে, তাই না। তো সাধারণ ব্যাপার, আমরা রো নিয়ে নিব জেড এম ডিভাইডেড বাই এন ইন্টু এ কিউব নিয়ে নিব। তো আমাদের এ কিউব বের করতে হবে, তো এ কিউব বের করার জন্য নিয়ে নিব জেড এম ডিভাইডেড বাই রো ইন্টু এন। তো প্রত্যেকটার মান বসানো শুরু করে দেবো। জেড হলো তোমার 2, আণবিক ভর হলো 500 কত 30, তাই তো 530 আসলো। এরপর কি নিতে হবে আমাদেরকে, এরপর 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 কি নেওয়া যায়, হ্যাঁ এরপর যা দরকার সেটা আমরা নিতে হবে। আমাদের ঘনত্ব তো তোমরা নিয়ে নিলাম, তাই না, ঘনত্ব 530, আচ্ছা এখানে তো ভুল করলাম, ঘনত্ব তোমাদের কি নিতে হবে 530, বাট 530 তো নিচে হবে, ঘনত্ব তো নিচে আছে, তো 530 আমি নিয়ে নিলাম। এরপর তোমাদের আণবিক ভরটা এখানে কত 6.94, কত 6.94, বাট এখানে কিসে আছে, গ্রামে আছে, তাই তো, গ্রামে আছে। আর তাহলে আমাদের কি করতে হবে, আর এখানে দিয়েছে কেজি, তাহলে আমাকে এ পার্টটাকে পারমাণবিক ভরটাকে কি করতে হবে 1000 দিয়ে ভাগ, তাই তো। তো হয়ে গেল, করে দিলাম। এরপর নিচে নিয়ে নিব আমরা 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এটা ক্যালকুলেট করে কিছু একটা আসবে, সেটা হলো তোমার কত আসবে 43.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 30 মিটার আসবে। এরপর এ কিউব, তো ক্যালকুলেটারে যদি বসাও, ঠিক আছে, তাহলে 43.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 30
আসবে তোমার হলো 352 ইন্টু 10⁻10 মিটার। ঠিক আছে, এবার এটাকে পিকোমিটার নিয়ে যেতে হবে। অ্যান্সার তো পিকোমিটার, কারণ নিটের এটা প্রশ্ন। তো পিকোমিটারে যদি আমি নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, পিকোমিটারে নিয়ে যাই তাহলে কি সেক্ষেত্রে কি করতে হবে, কি করতে হবে বলো? 3 পয়েন্ট আছে, হ্যাঁ 3 পয়েন্ট। এখানে তাহলে 352 যদি আমরা করি তাহলে হয়ে যাবে 10⁻, কত হবে 12 নিয়ে নিব, আর 12টাই তো পিকোমিটার, তাহলে 352 পিকোমিটার। বা তোমরা আর কি, যেহেতু উত্তর বেরিয়ে গেছে 352, এখান থেকে বুঝতেই পারো, কারণ নিট জানো একটা উত্তর যদি আসে তাহলে সেই তার কাছাকাছি একটা উত্তর দিয়ে রেখে দেবে, যেন একটা কিছু অংশ বেরোলেই তুমি বুঝতে পারবে উত্তরটা কি হতে পারে। ঠিক আছে, নেক্সট 18 নম্বর প্রশ্ন। জালকাকার গঠন কোষ গঠন করেছে, ঘনত্ব দিয়েছে, এক বাহুর দৈর্ঘ্য দিয়েছে। হ্যাঁ, এই টাইপের প্রশ্নগুলো না খুব ইম্পর্টেন্ট, মাস্ট তোমাদের করে যেতেই হবে, করে যেতেই হবে। এই টাইপের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট বস, এগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে এই টাইপের অঙ্ক, একক কোষের পরমাণুর সংখ্যা নির্ণয় করো, এগুলো খুব ইম্পর্টেন্ট। একক কোষের পরমাণুর সংখ্যা নির্ণয় করে, এগুলো না খুব ইম্পর্টেন্ট, কি বলবো তোমাদের, এই টাইপের প্রশ্ন বহুত এসেছে তোমাদের। ঠিক আছে, তো তার জন্য কি করতে হবে, তার জন্য তোমাদেরকে এই একক কোষের পরমাণু সংখ্যা বের করার জন্য তোমাদেরকে নিতে হবে জেড বের করতে হবে। কি করতে হবে বলো তো? জেড বের করতে হবে। চলো করা যাক। তাহলে আমাদেরকে কি করে নিতে হবে আগে, আমরা জানি যে রো অর্থাৎ ঘনত্ব এখানে দিয়েছে 7.5 কত গ্রাম পার সেমি কিউব, ভালো কথা। এ তোমার বাহুর দৈর্ঘ্য দিয়েছে, এ তোমার বাহুর দৈর্ঘ্য হতে দিয়েছে 250 পিকোমিটার। তো আমরা এটাকে পিকোমিটারে না রেখে আমরা এটাকে সেন্টিমিটারে নিয়ে যাব, 10⁻10 সেন্টিমিটার। এই যে সেমি রয়েছে তার জন্যই, মিটারে থাকলে মিটারে নিয়ে যেতাম। এবার কি নিয়েছে, এরপর কি দিয়েছে, এরপর দিয়েছে যে 234 গ্রাম পরমাণু সংখ্যা এত হলে, তাই তো? তাহলে ঠিক আছে, এখান থেকে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যার যে পার্টটা ওটা বের করে নিই। তাহলে 4 ইন্টু 10⁻24 পরমাণুর ভর কত, 234 গ্রাম। তাহলে একটি পরমাণুর ভর কত, 234 ডিভাইডেড বাই 4 ইন্টু 10⁻24, তাই কি না? তাহলে 6.02 ইন্টু 10⁻23 এতটি পরমাণুর ভর কত হবে, 234 ডিভাইডেড বাই 4 ইন্টু 10⁻24 ইন্টু 6.022 ইন্টু 10⁻24। ঠিক আছে, তো এখান থেকে অ্যান্সারটা আমাদের কত আসবে, এখান থেকে আমাদের অ্যান্সারটা আসবে 35.23 গ্রাম পার মোল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি পেয়ে গেলাম, আমরা পরমাণুর ভর পেয়ে গেলাম, অর্থাৎ পারমাণবিক ভর পেয়ে গেলাম। এরপর কি, আমাদের যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশন আমাদের বসিয়ে দিতে হবে। সেটা কি, রো সমান সমান জেড এম ডিভাইডেড বাই এন এ কিউব। এরপর এখানে আমাদেরকে কি বসাতে হবে, জেড মানে কি, জেড মানে কি, জেডটাই তো আমাদেরকে বের করতে হবে, জেডটাই তো আমাদেরকে বের করতে হবে, কারণ এখানে চেয়েছে হলো একক কোষের পরমাণু সংখ্যা, এখান থেকে জেডটা আগে বের করতে হবে। চলো জেডটা আগে বের করি। তো জেডটা বের করার জন্য কি করতে হবে, এন এ কিউ ইন্টু রো ডিভাইডেড বাই এম। তো এন হলো 6.0 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই এ হলো তোমার বাহুর দৈর্ঘ্য, দেখো বাহুর দৈর্ঘ্য কিছু একটা বের করলাম, 250 10⁻10, 250 ইন্টু 10⁻10 টু দি পাওয়ার কি কিউব ইন্টু আণবিক ভর 35.23, তাই তো, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই সরি নিচে আণবিক ভর বসবে, তাই তো, ওর উপরে আসবে, উপরে বসবে কি, উপরে বসবে হলো তোমার ঘনত্ব। ঘনত্ব তোমরা কত পেলাম, ঘনত্ব পেলাম 7.5, 7.5 আর আণবিক ভর পেলাম মানে এটা। তো এটা যদি ক্যালকুলেট করা হয় তো জেড এর মান কত আসবে, প্রায় কাছাকাছি 2 এর কাছাকাছি আসবে। তো 2 এর মানে কি তখন বুঝতে হবে এটা কি, বডি সেন্টার্ড কিউবিক সিস্টেম, বিসিসি ক্লাস গঠন করে। ঠিক আছে, ওকে, চলো নেক্সট 19 নাম্বার পেজ। একটি মৌল ঘনকাকার একক কোষ গঠন করে যার বাহুর দৈর্ঘ্য কি দিয়েছে, যার বাহুর দৈর্ঘ্য দিয়েছে হলো 4.05
5 × 10⁻⁸ সেন্টিমিটার। ভালো কথা। ঘনত্ব দিয়েছে 2.7। সিবিএসসি বোর্ডের প্রশ্ন। ঘন একই ধরনের আমাদের কি বের করতে হবে? জেড বের করতে হবে। একদম ডাইরেক্ট যদি আমরা আচ্ছা দেখো আমাদের কি করতে হবে? জেড বের করতে হবে, তাই তো? তো জেড সমান সমান আমরা ডাইরেক্ট লিখতে পারবো রো এন এ কিউব ইন্টু এ কিউব ডিভাইডেড কত এম। তো এখানে তো ঘনত্ব তোমরা জানো, ঘনত্ব দিয়েছে 2.7 গ্রাম পার মোল সামথিং। হ্যাঁ, তো নিলাম। তারপর 6.022 ইন্টু 10⁻23, সেটা হলো তোমার হলো মানে অ্যাভোগাড্রোর সংখ্যা। বাহুর দৈর্ঘ্য দেখো তোমার দিয়ে দিয়েছে এত সেন্টিমিটার, তো 4.05 ইন্টু 10⁻⁸ তার কত কিউব ডিভাইডেড বাই আণবিক ভরও দিয়েছে তোমার কত 27। এবার এটা যদি আমরা বের করি কত আসবে? প্রায় 4-এর কাছাকাছি আসবে। ঠিক আছে, তো 4 যখন হয় জেড এর মান, তখন কি হয়? এটা হয়ে যায় এফসিসি ক্লাস। কি হয়ে যায়? এফসিসি ক্লাস। কি হয়ে যায়? এফসিসি ক্লাস মানে সরি, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, তাই তো? চলো নেক্সট পার্টটাতে যাই আমরা। 20 নম্বর পেজ। এখানে একই ধরনের প্রশ্ন হয়েছে। একটা দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ দিয়েছে। কি করেছে? 200 পিকোমিটার দিয়েছে, কিনারার দৈর্ঘ্য, ঘনত্ব দিয়েছে এবং পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলেছে। কি হয়েছে? পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলেছে। এটা আশা করি তোমরা পারবে। এটা তোমাদের কি হবে? বাড়ি কাজ দিলাম, ঠিক আছে? এটা তোমরা একটা নিজ তৎপরতায় করে নিও। হোমওয়ার্কই নিজে করে নিও। যখন করবে, সলভ করবে, তো স্টপ করে স্ক্রিনটা করার চেষ্টা করবে, ঠিক আছে? স্ক্রিনটাতে মানে স্টপ করে এটা করার চেষ্টা করবে, ঠিক আছে? এখন যদি বলো এটার উত্তর কি হবে? উত্তরটা হবে তোমার সম্ভবত এটা 5 × 10⁻24। বের করে নিও। 21 নম্বর প্রশ্ন। আচ্ছা এগুলো তো করে নিলাম আমরা। 21, 22 নাম্বার। তারপর তোমাদের সলিড স্টেট থেকে যদি কিছু কোয়েশ্চেন আসে, সেটা পি টাইপ অর্ধ পরিবাহী। দেখো পি টাইপ সেমিকন্ডাক্টর কাদের বলে? যাদের হলো বিশুদ্ধ অর্ধপরিবাহী, অর্থাৎ সিলিকন এবং জার্মেনিয়ামের সাথে বোরন এবং অ্যালুমিনিয়াম ত্রিযোজী পরমাণু অ্যাড করা হয়, তখন এদেরকে বলা হয় পি টাইপ পরিবাহী, ঠিক আছে? নেক্সট তোমাদের এন টাইপ পরিবাহী কি? এন টাইপ যখন করতে হয় তখন কি হয়? বিশুদ্ধ অর্ধপরিবাহী সিলিকন বা জার্মেনিয়ামের সাথে আমাদের কি করতে হবে? পঞ্চযোজী মৌল তোমাদের কি করতে হবে? পাস করতে হবে। তো ফসফরাস এবং আর্সেনিক অ্যাড করলে হয়ে যাবে তোমাদের কি টাইপ? এন টাইপ পরিবাহী, ঠিক আছে? নেক্সট দেখো এখন এই টাইপের অঙ্ক তোমাদের আর কি, যে তোমাদের কি বলে অনুশীলনী যে প্রশ্নগুলো রয়েছে, সেই অনুশীলনী প্রশ্নগুলো থেকেও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। এই টাইপের যে প্রশ্ন রয়েছে তোমাদের ডাব্লিউবিএসসি আমাদের, অর্থাৎ আমাদের বোর্ডে, তোমাদের বোর্ড থেকে এখানে বহুত কোশ্চেন রয়েছে, ঠিক আছে? তো এই কোশ্চেনগুলো কি? এটা আমরা করব যে ক্রোমিয়ামের পারমাণবিক ভর দিয়েছে 52, ঠিক আছে? কত দিয়েছে? 52। তারপর দেহকেন্দ্রিক কেলাস গঠন করে 287 পিকোমিটার ধাতুর ঘনত্ব এবং ব্যাসার্ধ নির্ণয় করো। ভাই এগুলো তো একদম সেম, কোনো ঝিঝাক নেই। জাস্ট আমাদের কি করতে হবে? রো ইজ ইকুয়াল টু জেড এম ডিভাইডেড বাই এন এ কিউব। এই যে সূত্রটা রয়েছে, খালি সূত্রটাতে বসিয়ে আমাদেরকে কি করতে হবে? ঘাটা আমাদের অঙ্কগুলো বের করতে হবে, তাই তো? কি কি দিয়েছে দেখো, কি দিয়েছে? এখানে দিয়েছে তোমাদেরকে বাহুর দৈর্ঘ্য দিয়েছে, পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়। যখনই ডাইরেক্ট ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, তাহলে তোমরা সূত্রটা ইউজ করতে হবে 4r ইজ ইকুয়াল টু √3a। তো আর বের করতে হবে √3 ইন্টু এ দিয়েছে তোমাদের, আর 4 দিয়ে ডিভাইড করতে হবে। এ কত? √3 পিকোমিটার, 28 সেন্টিমিটার। আচ্ছা, তো এটাকে পিকোমিটারকে যদি না রেখে আমি পিকোমিটার যদি রাখতে চাও তো রাখতে পারো। যেহেতু এখানে কোনো গ্রাম সেন্টিমিটার কিউবের কথা বলিনি, তো আমরা পিকোমিটারেই রেখে দেবো। ডিভাইডেড বাই 4, যদি এটাকে ডিভাইড করো তাহলে আর এর মান সম্ভবত আসবে 124.47 পিকোমিটার। হয়ে গেল তোমার, আর তো বেরিয়ে গেল। তো আর বেরিয়ে গেল। আচ্ছা বাহুর দৈর্ঘ্য দিয়েছে, তোমাকে বলতে হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা বের করে নিলাম। এবার ঘনত্ব কি? ঘনত্ব বের করার জন্য কি করতে হবে? জেড বার লাগবে। এবার যেহেতু দেহকেন্দ্রিক তুমি জেড জানো 4, এ মানে আণবিক ভর তোমার 52, মানে পারমাণবিক ভর 52, আর এন হলো 6.02 ইন্টু 10⁻23। এবার তোমার বাহুর দৈর্ঘ্য হলো 287 পিকোমিটার, তার কিউব করে দাও, ক্যালকুলেট করো, উত্তর তোমার হাতে। নেক্সট 25 নম্বর পেজ। দেখো ধাতব কপারের ঘনত্ব দিয়েছে
ব্যাসার্ধ দিয়েছে, বলেছে কি ধরনের কোষ, একই তো জিনিস, শেষমেশ কি বের করতে হবে, জেড বের করতে হবে, তাই তো। তো জেড বের করার জন্য আগে ব্যাসার্ধ দিয়েছে, আগে বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য আগে বের করে নি। কি বের করে নি, আগে বাহুর দৈর্ঘ্য বের করে নি, ঠিক আছে। তো বাহুর দৈর্ঘ্যটা বের করার জন্য কি সূত্রটা ইউজ করতে হবে, যেহেতু এটা কি আমরা তো এবার জানি না, ধরো না, হ্যাঁ। তো সেই ধরনের সেক্ষেত্রে আমরা কি বের করবো, আগে এ কিউবটা বের করে নিই, আগে এটা বের করে নিই। তো এটা বের করার জন্য আমরা কি ইকুয়েশন ইউজ করবো, রো ইজ ইকুয়াল টু জেড এম ডিভাইডেড বাই এন এ কিউব। তো এটা আমরা যদি বের করি তো জিনিসটা কেমন হবে, জেড জেড ইন্টু এম ডিভাইডেড বাই রো ইন্টু এন, ঠিক আছে, রো ইন্টু এন। ওকে, তো জেড এর মান আমরা জানি না, জেড এর মান জানি জানি না কিন্তু। তো সেক্ষেত্রে যদি জেড এর মান না জানি, তাহলে জেডটাকে ওইভাবে রেখে দিলাম। এরপর আমরা কি করব, এম এর মান তো আমরা জানি, তো এম এর মানটা আগে নিয়ে নিই। তো এম এর মান কি হয়, এম এর মান ধরো দিয়েছে তো এম এর মান দিয়েছে, হ্যাঁ দিয়েছে 63.654 দিয়েছে, দেখো এই যে দেখো পারমাণবিক ভর দিয়েছে, ডিভাইডেড বাই ঘনত্ব দিয়েছে, দেখো ঘনত্ব দিয়েছে তোমার 8.95, এরপর 6.02 ইন্টু 10⁻23, তারপর এ কিউবের মান কত আসবে, তাহলে 1.18 ক্যালকুলেট করলে 10⁻23 ইন্টু জেড। এরপর এই কিউবটাকে যদি আমরা ক্যালকুলেটারে এদিকে নিয়ে যাই, তাহলে এর মানটা তোমরা ক্যালকুলেটারে বসে সম্ভবত 3.6 কত আসবে, দাঁড়াও, এটা আসবে হলো এ 2.2 ইন্টু 10⁻8 সেন্টিমিটার আসবে। আর জেড এর তো কিছু হবে না, জেড হলে 1/3 বসাবো, তাই তো। এবার দেখো এর মানটা কত আসলো, 2.2 10⁻8 সেন্টিমিটার, ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এরপর একটা প্রশ্ন, যে কি বলতো, যদি যদি জেড এর মান 4 হয়, যদি জেড এর মান 4 হয়, তবে এর মান 3.613 ইন্টু 10⁻8 সেন্টিমিটার হতে পারে। তো সেক্ষেত্রে আমি যদি জেড এর মান 4 নিয়ে ধরি, তো সেক্ষেত্রে আর এর মান কি আসবে, এ ইজ ইকুয়াল টু 2√2, ওই ক্যালকুলেট যেটা আমরা করলাম, এটা কোথা থেকে আসলো, এটা আসলো এখান থেকে, 4r ইজ ইকুয়াল টু √2a, ঠিক আছে। তো এটাও নিতে পারো, এটাও নিতে পারো, তোমার ইচ্ছা। ধরো এটা নিয়ে যদি আমরা করি, কোই বাত নেই, করতে পারো, r ইজ ইকুয়াল টু √2a ডিভাইডেড বাই 4। তো সেক্ষেত্রে √2 ইন্টু এর মান 3.6 ইন্টু 10⁻8 ডিভাইডেড বাই 4 যদি আসে, তা আর এর মান আমাদের বেরোবে 1.277 ইন্টু 10⁻8 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারলাম, ঠিক আছে। তো এটাকে আমরা কি নিতে পারি, 227.7 পিকোমিটার ধরতে পারি। ওকে, এরপর এখান থেকে আমাদের কনক্লুশন কি আসলো, যে জেড ইজিক্যাল টু যেহেতু 4 আসে, তাহলে বাদ বাকি যে শর্তগুলো আছে সেটা মিলছে, এবং জেড কখন 4 হয়, পৃষ্ঠকেন্দ্রিকের জন্য। তো এফসি ক্লাস, এটা কি ক্লাস, এফসি ক্লাস, সিবিএসসি বোর্ডের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, বারংবার এসেছে, তোমরা দেখতে পারো, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। আবার চলো নেক্সট একটা কোশ্চেন দেখো, লেডের একটা কোশ্চেন আছে এবং আয়রনের একটা কোশ্চেন রয়েছে। লেডের একটা কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনটা কি দেখো, যে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার প্রকৃতির হয় এবং ঘনত্ব দিয়েছে এবং ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। সিবিএসসি বোর্ডের কোশ্চেন কোনো কিছু নেই, এই যে সূত্র রয়েছে, রো ইজিক্যাল টু জেড এম ডিভাইডেড বাই এন এ কিউ, এর সূত্রের উপরই হবে। তোমাকে দেখো কি বলেছে, পৃষ্ঠকেন্দ্রিক দিয়েছে, তো পৃষ্ঠকেন্দ্রিকের জন্য জেড কত জানো, জেড হয় তোমাদের 4, এম মানে কি আণবিক ভর বা পারমাণবিক ভর যেটা দেওয়া থাকবে, দেখো পারমাণবিক ভর তোমাকে দিয়েছে, এনও দিয়ে দিচ্ছে, বাহুর দৈর্ঘ্য তোমার বাহুর দৈর্ঘ্য কি দিয়েছে, বাহুর দৈর্ঘ্য তোমাকে বের করতে হয়, আরে বাহুর দৈর্ঘ্য বের করতে পারবে না, দেখো 4r ইজ ইকুয়াল টু কত হয়, √2a হয়। তো a ইজ ইকুয়াল টু কি হবে, 4 ইন্টু আর এর মান তো অবশ্যই দিয়ে দিয়েছি, তাহলে আর এর মান কত, ব্যাসার্ধ তোমাকে বের করতে বলেছে, তাহলে ব্যাসার্ধ যদি বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, তাহলে আগে এ কিউবটা তাহলে নিয়ে নিই, তাই তো, ঠিক আছে, তাহলে এ কিউবটা আগে বের করে নিই, কোই বাত নেই, চলো এ কিউবটা আগে করে দিচ্ছি, দেখো তাহলে আগে এ কিউবটা আমাকে কেউ বের করে নিতে হবে।
তো এ কিউবটাকে যদি বের করে নিই তাহলে এ কিউবের ডাইরেক্ট ইকুয়েশন আমরা যদি বসাই তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনটা কি হবে, জেড ইন্টু এম ডিভাইডেড বাই রো ইন্টু এন। তো জেড এর মান হয় 4, আণবিক ভর বা পারমাণবিক ভর যেটাই থাকে সেটা দিয়েছে 207 গ্রামে দিয়েছে, ঘনত্ব দিয়েছে হলো 11.35 ইন্টু 6.02 ইন্টু 10⁻23। তো সেক্ষেত্রে এ কিউবের মান তোমাদের সামনে কত আসলো, 1.2 ইন্টু 10⁻22 সেমি কিউব। এরপর এর মান কত আসলো, এর মান আসলো হলো 4.9 ইন্টু 10⁻8 সেন্টিমিটার। হয়ে গেল, বের হয়ে গেল না। এরপর তো তোমরা বের করতেই পারবে ব্যাসার্ধ নির্ণয়টা। ব্যাসার্ধ কি হয়, 4r ইজ ইকুয়াল টু √2a। তো এখান থেকে r ইজ ইকুয়াল টু √2 এর মান তুমি জেনে গেছো 4r। তো এই আর এর মানটা এখানে পুট করে ক্যালকুলেট করে দাও, উত্তর বেরিয়ে যাবে তোমাদের। তারপর আয়রনের কেলাস দেহকেন্দ্রিক ঘনকাকার এবং একক কোষের বাহু দৈর্ঘ্য দিয়েছে, ঘনত্ব দিয়েছে, অ্যাভোগাড্রোর সংখ্যা, এরকম আরামসে এটা বের করতে। এখানে এটার জন্য কোনো সূত্র, আলাদা কোনো সূত্র দরকার নেই। যে সূত্রটা আমরা ইউজ করে থাকি কি, রো সমান সমান জেড এম ডিভাইডেড বাই এন এ কিউব। এই যে এই সূত্রটাই তোমাদের ইউজ করতে হবে। সেক্ষেত্রে খালি জাস্ট এন বের করতে হবে। তো এন বের করবে কিভাবে, জেড এম ডিভাইডেড বাই রো এ কিউব। জেড দিয়েছে, এমও দিয়ে দিয়েছে, রো দিয়ে দিয়েছে, এ কিউ দিয়ে দিয়েছে। দেখো প্রত্যেকটার মান খালি দিয়েছে, পুট করো, উত্তর বেশি যাবে। ঠিক আছে, চলো 27 নাম্বার। এই প্রশ্নগুলো, ছোট ছোট প্রশ্নগুলো আসতে পারে, খুব ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য। হ্যাঁ, বলেছে একটি ধাতু ঘনকাকার সন্নিবেশ গঠন করে, ঘন সন্নিবেশ গঠন করে সিসিপি ক্লাস গঠন করেছে, ব্যাসার্ধ দিয়েছে, ঘনত্ব দিয়েছে, অ্যাংস্ট্রমে দিয়েছে, কই বাত নেই। এবার পারমাণবিক ভর নির্ণয় করতে বলেছে। কি করতে বলেছে, পারমাণবিক ভর নির্ণয় করতে বলেছে। কি বের করতে বলেছে, পারমাণবিক ভর নির্ণয় করতে বলেছে, কই বাত নেই, বের করে নিব আমরা। তো এম ইজ ইকুয়াল টু হয় কত হয়, রো সমান সমান এ কিউব ইন্টু হয় তোমার এন ডিভাইডেড বাই কত, জেড। কোথা থেকে আসলো, রো ইজ ইকুয়াল টু জেড এম এন এ কিউব। এই সূত্র থেকে আমরা কি নিয়ে আসলাম, এমটা বের করলাম। তো এরপর যতগুলো ইকুয়েশন আমরা যা যা জানি সেটা আমি বসিয়ে দিব। রো হলো ঘনত্ব, ঘনত্ব দেখো তোমার দিয়েছে 2.7 গ্রামে দিয়েছে, গ্রাম পার সেমি কিউবে দিয়েছে, ভালো কথা। বাহুর দৈর্ঘ্য দিয়েছে তোমার, বাহুর দৈর্ঘ্য দেখো এই হলো তোমার বাহুর দৈর্ঘ্য হয়। দেখো বাহুর দৈর্ঘ্য তো এখানে দেওয়া নেই, তাহলে আমাকে বাহুর দৈর্ঘ্য বের করে নিতে হবে। যেহেতু ঘনকাকার সন্নিবেশ, তাহলে তার জন্য আমরা ইউজ করব হলো কোন সূত্রটা বলো, 4r ইজ ইকুয়াল টু কত হয়, √2a। এ আমরা বের করব 4r ডিভাইডেড বাই √2 দিয়ে। তো এটা আমার কি বের হবে, আর এর মান তোমার কত দিয়েছে দেখো, 1.43 অ্যাংস্ট্রম। তো 1.43 অ্যাংস্ট্রমকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে কত হবে, 10⁻8 দিয়ে ডিভাইড করতে, গুণ করতে হবে, ইন্টু √2। তো এরপর যে এইটা ক্যালকুলেট করি, তো এর মান আসবে 4.04 ইন্টু 10⁻8 সেন্টিমিটার। তাহলে তুমি জেড এর মান তুমি পেয়ে গেলাম, সরি রো ঘনত্ব তো পেয়ে গেলাম, এও পেয়ে গেলাম এখান থেকে। তো বসিয়ে দিব 4.04 ইন্টু 10⁻8 সেন্টিমিটার, তার কিউব, কি তার কিউব, ইন্টু এ 6.02 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই জেড। তো জেড আমাকে কত নিতে হবে বলো, জেড তোমরা 4 নিয়ে নিবা, যেহেতু পৃষ্ঠকেন্দ্রিকের জন্য নিয়েছি। এবার এটা যদি ক্যালকুলেট করো নিজ তৎপরতায় উত্তর তোমাদের হাতে আসবে। উত্তর যদি তোমার সম্ভবত 26.8 আসে তাহলে ভেবে নিয়ে যে উত্তর ঠিক আছে। ওকে, চলো নেক্সট। বলেছে সিলভার ঘনকাকার সন্নিবেশ একটা গঠন করে কেলাস। তো কেলাসের মানে ঘনত্ব দিয়েছে, কেলাসের বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। দেখো ওই একই ধরনের জিনিস, কই বাত নি করে দিচ্ছে। দেখো সিলভারের দিয়েছে সব যা তোমার, তাই তো। তাহলে আমাকে কি বের করতে হবে, যেহেতু আগের প্রশ্নের মতো, হ্যাঁ আগের প্রশ্নের মতো জেড এখানে কি নিয়ে নেব, 4, এবং যে সূত্রটা হয় সেই সূত্রটাকে ইউজ করব আমরা। আমাকে বের করতে হবে এ কিউব। তো এ কিউব ইজ ইকুয়াল টু হবে জেড এম ডিভাইডেড বাই রো ইন্টু কত হয় বলো, এন। এবার প্রত্যেকটার মান দেখো ইকুয়েশনে দেওয়া আছে, তোমরা এই প্রশ্নে দেখে নিতে পারো। এর মধ্যে দেখো ঘনত্ব দিয়েছে, পারমাণবিক ভরও দিয়েছে,
এবার হলো তোমার বাহুর দৈর্ঘ্য বের করতে হলে তুমি 8টা বের করে নিতে পারো ইকুয়েশনে ইউজ করে, একই না? ঠিক কি না? তো আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি, কই বাদ নেই। 108 10.6, ঠিক আছে। তাহলে এ কিউব হয়ে যাবে তোমার, জেড হলো তোমার হলো 4, আণবিক ভর হলো 108, আর এলো ঘনত্ব তোমার কত 110.6, তো ইন্টু আণবিক অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 ইন্টু 10⁻23। এরপর ক্যালকুলেট তো করতে পারো বস, ক্যালকুলেট করে নাও, অ্যান্সার তোমার বেরিয়ে যাবে 407 পিকোমিটারে আসবে। মানে পিকোমিটারকে যদি আবার সেন্টিমিটার নিয়ে যাও তাহলে 407.10⁻12 হয় মিটার, আর 8 হয় সেন্টি। এরকম যদি আসে তাহলে উত্তর মিলে গেছে। ঠিক আছে, চলো নেক্সট 28 নাম্বার। দেখো এখান থেকে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 8 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট এবং 9 নাম্বারটাও ইম্পর্টেন্ট। এটা করে দিচ্ছে না, এটা তোমরা করে নিই, কারণ এক ধরনের একদমই একক কোষের সংখ্যা করে দিচ্ছি, কই বাত নেই, কি আর করবে এখন। দেখো তোমরা দেখে নাও, একক কোষে কি বের করতে বলেছে, কতগুলো একক কোষ নির্ণয় আছে সেটা আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আছে, আগে আমরা আয়তনটা বের করে নিই। কোনো একক কোষের আয়তনটা হয় এ কিউব হয়, মানে বাহুর দৈর্ঘ্যের কিউব, তাই তো। বাহুর দৈর্ঘ্য আছে 1.8 অ্যাংস্ট্রম আছে, অ্যাংস্ট্রমটাকে আমরা নিয়ে যাব সেন্টিমিটারে, যেহেতু এখানে সেন্টিমিটারে দেওয়া আছে, তো সেন্টিমিটারে লেগে গেলে 10⁻⁻, কত হয় 10 দিয়ে গুণ করলে মিটার হয়, 8 দিয়ে গুণ করলে সেন্টিমিটার হয়। ঠিক আছে, কিউব নিয়ে নিলাম, তো এর মানটা সামথিং কিছু একটা বেরোবে, এটাকে রেখে দিই আমরা। এরপর আমরা জানি 250 গ্রামে বের করতে বলেছে, ঠিক আছে, তাহলে 250 গ্রাম ধাতুর আয়তন কত, সেক্ষেত্রে আমরা বের করে নিই 250 গ্রাম ধাতুর আয়তন। আমরা বের করে নিই, কত আসবে 250 ডিভাইডেড বাই কত 2.14, অর্থাৎ ঘনত্ব। ঠিক আছে, ওকে। এবারে 250 গ্রাম ধাতুর একক কোষ যদি আমরা বের করি, একক কোষের সংখ্যা, সেই ক্ষেত্রে কি হবে, একক কোষের সংখ্যা বের করবে কিভাবে, দেখো আমরা ইটা রোটা আমরা নিয়ে নিলাম হলো তোমার 1, মানে জেডটা তোমার 1 নিয়ে নিলাম, যেহেতু ঘনকাকার সিম্পল হিসেবে নিয়ে নিব। তারপর বাহুর দৈর্ঘ্য 1.8 ইন্টু 10⁻, কত 8, তার কিউব নিয়ে নিলাম, ইন্টু কত 2.14। এখন এটা যদি ক্যালকুলেট করো তাহলে চলে আসবে হলো 2.10⁻25 হয়ে গেল। আশা করি বুঝে গেলে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, হ্যাঁ করে নিও বস। আর এটাও চলো নেক্সট পার্টটাতে যাওয়া এক 29। দেখো এই টাইপের অঙ্ক ইম্পর্টেন্ট। 13 কি বলেছে, একক কোষের কণা সংখ্যা নির্ণয় করতে বলেছে, মোট আয়তন দিয়েছে, বাহুর দৈর্ঘ্য দিয়েছে, একক কোষের কণা সংখ্যা নির্ণয় করতে বলে, কই বাত নেই, এটা আমরা প্যাকিং দক্ষতার মাধ্যমে করতে পারবো। হ্যাঁ, এই অঙ্কটা আমরা প্যাকিং দক্ষতার উপরে করতে পারবো, প্যাকিং দক্ষতা বস। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, করেও। তাহলে কি করবো প্যাকিং দক্ষতা, তো প্যাকিং দক্ষতা যদি আমরা বের করি, অধিকৃত আয়তন, তাই না, ডিভাইডেড বাই মোট আয়তন। অধিকৃত আয়তন হলো 5 ইন্টু 10⁻, এটা, আর মোট আয়তন আমরা মোট আয়তন কি হয়, এর কিউব হয়। তো সেক্ষেত্রে আমরা বের করবো 10⁻21। এবার পিকোমিটারটাকে 0.407 ন্যানোমিটার আছে, তো এটাকে আমরা নিয়ে যাব কিসে, আমরা নিয়ে যাব হলো 7 নিয়ে যাব, সেন্টিমিটার নিয়ে যাব, আর এটার কিউব করে দেবো, তাই তো। তো কিউব করে দেওয়ার পর তোমাদের প্যাকিং দক্ষতা কত আসলো, প্যাকিং দক্ষতা আসবে 0.74। তো কারো যদি প্যাকিং দক্ষতা 0.74 আসে তাহলে আমাদের কি বুঝতে হয়, এটা কি ধরনের কেলাস বলো, এটা হলো এফসিসি কেলাস। আর এফসিসি কেলাসের কণার সংখ্যা কত হয়, জেড ইজ ইকুয়াল টু কত হয় 4, হয়ে গেল অ্যান্সার। 30 নাম্বার। দেখো এই 4 এবং 5 এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, আবার একই ধরনের প্রশ্ন, একক কোষের পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলেছে, তাই তো। আবার একই ধরনের প্রশ্ন, একক কোষের পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলেছে, 5 নম্বর প্রশ্ন। দেখো 4 নম্বর প্রশ্নটা ফটাফট করে নিই আমরা। 4 নম্বর প্রশ্ন কি বলেছে, সোডিয়াম পরমাণু পৃষ্ঠকেন্দ্রের ঘনকাকার কেলাস গঠন করে, ব্যাসার্ধ দিয়েছে, সোডিয়াম কেলাসের ঘনত্ব নির্ণয় করতে বলেছে। এটা আমি করবো না, এটা তোমরা করতে পারবা। ডাইরেক্ট রো ইজ ইকুয়াল টু জেড এম ডিভাইডেড বাই এন এ কিউ, এর উপর চলবে। আর কনভারসেশন দেখে দিতে পারি 1.9 অ্যাংস্ট্রম আছে, এটাকে যদি তুমি কিসে নিয়ে যাও, দেখো এখানে তুমি গ্রাম, এখানে সেন্টিমিটার গ্রামের কোনো কথা বলিনি, যেরকম আছে সে তেমনটাই রেখে দিও।
বাট এখানে যেহেতু মিটার দিয়েছে তাহলে এখানে যে ন্যানোমিটারটা আছে আমাকে মিটারে নিয়ে যেতে লাগবে। তো 0.362 ইন্টু 10⁻⁻⁻, n ফর 9, 9 দিয়ে 9 মিটার এভাবে নিয়ে আসছিল। যেহেতু এখানে একক থাকে তাহলে একক করবে, আর যদি না থাকে তাহলে করার কোনো দরকার নেই, ঠিক আছে বস। তো মিটার আছে, তো মিটারে আমরা নিয়ে চলে আসলাম। ওকে বস, কোই বাত নেই। এরপর আমরা কি করব, 5 নম্বর অঙ্কটা করব। দেখো 5 নম্বর কি বলছে, একক কোষের পরমাণু সংখ্যা নির্ণয় করতে বলেছে। মেন কথা হলো জেড বের করতে বলেছে, তো তো জেড ইজ ইকুয়াল টু রো এ কিউব এন ডিভাইডেড বাই কত হয় এম। ঘনত্ব তোমাদের কত দিয়েছে, দেখো ঘনত্ব দিয়েছে তোমার হলো 8.92 ইন্টু 10⁻³ এ মানে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য দেখো কিছু দিয়েছে, বাহুর দৈর্ঘ্য দিয়েছে 0.362 সেন্টিমিটার না মিটারে নিয়ে যাবো, যেহেতু মিটার আছে, যেহেতু এখানে মিটার চেয়েছে বস, তো মিটার থেকে আমরা মিটারই রাখবো, 10⁻⁹ মিটারেই রাখবো, তার কিউব করে দেবো বস, কিউব করে দিই। এবং অ্যাভোগাড্রোর সংখ্যা যদি বসাই, এবার এম পারমাণবিক ভর দেখো বা পারমাণবিক গুরুত্ব 63.5 আছে, তাহলে জেড তোমার মান কত আসবে, জেড আসবে প্রায় কার কাছাকাছি, প্রায় কত আসবে, জেড জেড বের করতে বলেছে, তো জেড আসবে প্রায় কত 4-এর কাছাকাছি। আর 4-এর কাছাকাছি আসা মানে এটা হলো এফসিসি ক্লাস বস। আর ঠিক আছে, এফসিসি ক্লাস, আর যদি এফসিসি ক্লাস হয় তো সেক্ষেত্রে তোমার জেড এর মান কত আসবে, 4, বেরিয়ে গেল তো বস, আর কিছুই দরকার নেই, হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা বলো। ক্যালকুলেটর দাদা, হ্যাঁ দাদা যাও ভালো করে পরীক্ষা দাও। হ্যাঁ দাদা যাও। আমাদের কি এখন দেখো এই সমস্ত প্রশ্নগুলো যদি বোধমূলকের দিক থেকে আসে তাহলে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে। স্কটকি ত্রুটি, ফিঙ্কেল ত্রুটির মধ্যে পার্থক্য একটু আগে করালাম। সরল দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতার ঊর্ধ্বক্রমে যদি সাজাও তাহলে কেমন হবে। নন স্টয়সিওমেট্রিক ত্রুটি কারণ, ক্ষারধাতুর হ্যালাইডগুলি ফিঙ্কেল ত্রুটি প্রদর্শন করে কেন, KCl এর পটাশিয়াম বাষ্পে KCl এর বর্ণ দ্বিগুণী হয় কেন, এই ধরনের প্রশ্ন আর কি যদি বোধমূলক দিক থেকে আসে তাহলে আসতে পারে, দেখে নিতে পারো বস। নেক্সট এই ধরনের কোশ্চেন একটা, তারপর নেক্সট এই যে কোশ্চেনটা একটু আগে দাগালাম তার উত্তর এটা। হ্যাঁ, প্যাকিং দক্ষতার উপরে যদি আমরা তাদের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করি জিনিসটা কেমন দেখতে হবে বস। নেক্সট তারপর অতিরিক্ত লিথিয়ামের মধ্যে যদি LiCl এর ক্লাসগুলি আর কি গোলাপি বর্ণ ধারণ করে, তার কেন, এফ কেন্দ্র, ওই যে এফ সেন্টার, ঠিক আছে, বর্ণ নির্দেশক যে কেন্দ্রটা এফ সেন্টার, ওকে, এটার জন্য উৎপন্ন হতে পারে। তো এটা এখানে আমরা সমাপ্ত করব কোন চ্যাপ্টারটা, এখানে আমরা সমাপ্ত করব হলো তোমার কিসের বলো তো, এখানে আমরা সমাপ্ত করব হলো তোমার সলিড স্টেট। এরপর আমরা ইলেকট্রোকেমিস্ট্রি করব, এরপর আমরা কি করব, ইলেকট্রোকেমিস্ট্রির অঙ্ক এবং গুরুত্বপূর্ণ ছকগুলো করব। ঠিক আছে বস, চলো।